বন্ধুরা কেমন আছো? আজকে আবার একটা নতুন ক্লাস, আর তোমরাও নিশ্চয়ই খাতা পেন নিয়ে সবাই রেডি। দেখতেই পাচ্ছ স্ক্রিন দেখে আজকের টপিক কি। তোমরা খাতা পেনে, যেটা আমরা আগেও শিখেছি, নোট করতে থাকবে, আর যেখানে সম্ভব হবে ভিডিওটা পজ করে আমার সাথে সাথে কিন্তু সলভ করার চেষ্টা করবে। তা ফেলিয়ার ইজ ফাইন, অঙ্কে ফেলিয়ারটাই একটা রাস্তা যেটা দিয়ে আমরা কিন্তু শিখতে পারি, ঠিক আছে? কোনো জায়গা থেকে কোনো মানে বই দেখে বা কোনো ওয়ার্কড আউট প্রবলেম দেখে তুমি যতটা না শিখবে, ওই প্রবলেমটা নিয়ে তুমি যদি কয়েকবার ফেলড অ্যাটেম্প্ট করো, যেটা তোমার হলো না, সাকসেসফুল হলে না, তাও কিন্তু তুমি অনেকটা বেশি শিখবে। কারণ তুমি অনেক কিছু ভাববে যেটা কিভাবে হতে পারে এবং এটা হলো না, তখন তুমি এটা বুঝতে পারবে যেটা কেন হলো না। কিন্তু যদি তুমি প্রথমেই সমাধানটা জেনে যাও, তাহলে যখন ওই প্রশ্নটা, একই প্রশ্ন পরীক্ষায় আসবে, তুমি ভাবনাটাই ট্রিগার করতে পারবে না যে ভাবনাটা দিয়ে অঙ্কটা শুরু হয়েছিল। মুখস্থ করতে হবে, তখনই অঙ্ক কি কঠিন হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু আমাদের ক্ষেত্রে অঙ্ক কঠিন হবে না, তোমরা সবাই খুব ভালো করে পারবে আমি জানি। এই বিশ্বাসটা তোমাদের রাখতে হবে তোমাদের নিজেদের ওপর। আমার কিন্তু বিশ্বাস আছে তোমাদের ওপর, তোমরা পারবেই। তাহলে দেখি আজকে অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারটা, এখান থেকেও একটা প্রশ্ন বা একটা অবজেক্টিভও তার সাথে আসতে পারে, তাই এটা শিখতে হবে। এবং দৈনন্দিন জীবনে কিন্তু এই টপিকটা আমরা প্রতিনিয়ত প্রতি জায়গায় ব্যবহার করে চলেছি, সেটাও আমরা দেখব। তাহলে আমরা প্রথমেই শুরু করি আজকের টপ সাবজেক্ট। আমাদের প্রথম কনসেপ্টটা কি, এটা আমাদের খুব আমরা এটা নিয়ে ডেইলি ব্যবহারই করে থাকি। ধরা যাক তোমার কাছে 10টা আম আছে, তোমার বন্ধুর কাছে 5টা আম আছে। এবার যদি জানতে চাই, আমরা বুঝতে চাই যে তোমার কাছে তোমার বন্ধুর তুলনায় তার রেসপেক্টে তার কতগুলো, মানে কি পরিমাণ আম আছে, অর্থাৎ কত গুণ আম আছে বা কত গুণ আম কম আছে বা বেশি আছে। আমাদের কাছে উপায় কি যখন এটা বুঝতে হবে যে এ আর বি এর মধ্যে, তখন আমরা কি করি, এই দুটোর থেকে এদেরকে আমরা ভাগ করলে দেখো আমরা কি পাই, 2। তাহলে আমরা বুঝতে পারছি যে আমার কাছে এ এর কাছে তার বন্ধুর অপেক্ষা বি এর অপেক্ষা দ্বিগুণ আম আছে। তাহলে এখান থেকে আমরা একটা তুলনামূলক পেলাম। এবং এই যে রাশিটা, সেটা আমরা কি বলি, অনুপাত। তাহলে দুটো সমজাতীয় রাশিকে যখন আমরা তুলনা করছি, যখন তাদেরকে ভাগ করছি এবং এটা বোঝার চেষ্টা করছি একটা অপরটার কত গুণ, তখন আমরা কিসে পৌঁছাচ্ছি, একটা অনুপাত পাচ্ছি, তাই না? তাহলে অনুপাত আর কিছুই না, ধরা যাক এ বাই বি আকারে আমরা বলতে পারি, ভাগ আকারে। এবং একই জিনিস আমরা আর কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে আর কিভাবে বলা যেতে পারে, A:B। এইভাবেও কিন্তু অনুপাতকে আমরা বোঝাতে পারি। কত জায়গায় এর ব্যবহার আছে। ধরো তোমায় কেউ বললো যে কোনো একটা রান্নায় 3 ভাগ ময়দার সাথে 1 ভাগ জল মেশাতে হবে। এই যে 3 ভাগ আর 1 ভাগ, অর্থাৎ কোথাও গিয়ে 3:1 বা 3/1 এই অনুপাতটার কথা বলা হচ্ছে, যে একটা অপরটার কত গুণ বেশি এবং তাদেরকে একটা মিশ্রণে কোন অনুপাতে তারা আছে। তো এই অনুপাত শব্দটা আমরা খুবই ব্যবহার করে থাকি, এবং এই অনুপাত মানে আর কিছুই না, একটা কম্প্যারিজন, একটা তুলনা, এবং সেটা আমরা কিভাবে প্রকাশ করি, ডিভাইড করে, ভাগ করে, এবং এটাকে আমরা A:B আকারে বা A/B আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা, এবার এই একই প্রবলেমে আমরা যদি দেখি যে এ আর বি এর কাছে, তো ধরা যাক আমরা এরকম, আবার এই অনুপাতের কনসেপ্টটা নিয়ে একটুখানি এখানে বলে নিলাম আমরা। এবার এখান থেকে দেখো, যদি এরকম হয় যে দুটো অনুপাত, অর্থাৎ এখানে আমরা দুটো রাশি লিখে ফেলি। ধরা যাক একটা অনুপাত আমরা পেয়েছি A/B, আরেকটা অনুপাত পাওয়া গেছে C/D, ঠিক আছে? এই দুটো অনুপাত যদি সমান হয়, তাহলে আমরা কি বলতে পারি, এটা একটা সমানুপাত মানে সম প্লাস অনুপাত, সমানুপাত। তাহলে সমানুপাতটাকেই আবার আমরা ইংলিশে বলে থাকি প্রপোর্শন। তাহলে রেশিও আর প্রপোর্শন, রেশিও মানে অনুপাত, এবং দুটো অনুপাত যখন সমান হচ্ছে, তাকে আমরা আবার বলছি সমানুপাত, তাই তো? এবার আমরা এখানে একটা এক্সাম্পল দেখে নিই। এখান থেকে দেখো, ধরো 4, 6, 8, 12 এইরকম 4টে রাশি দেওয়া আছে, 4, 6, 8, 12। এবার এই 4, 6, 8, 12 রাশিটার মধ্যে আমরা যদি দেখি, এই দেখো 4 আর 6 এদের মধ্যে কিরকম অনুপাত আছে। এদেরকে যদি তুমি ভাগ করো 4/6, তাহলে আমরা কি পাই, 2/3। আবার 8/12 কেও যদি তুমি অনুপাত করো, কি পাবে, 2/3। তাহলে এই 4, 6, 8, 12 দেখো, এই একটা অনুপাত আর এই একটা অনুপাত, এরা সমানুপাতে আছে, কারণ এদের প্রপোর্শনটা সেম, তাহলে এরা সমানুপাতে আছে। ওকে,
তাহলে সোজা কথায় এখনো পর্যন্ত আমরা যেটুকু শিখলাম দুটো জিনিস। একটা হচ্ছে যে দুটো সমজাতীয় রাশির কে যখন আমরা ভাগ করছি এটা বোঝার জন্য যে একটা অপরটার কত গুণ বা একটা অপরটার তুলনায় কতটা আছে, তখন আমরা কি পাচ্ছি? একটা অনুপাত বা রেশিও। যেমন জল আর দুধ মেশানো হচ্ছে, ধরা যাক দার্জিলিং চা আসাম চা মেশানো হচ্ছে, যখন এই মেশানো হচ্ছে দুটো রাশিকে, তখন তাদের একটা অনুপাত তৈরি হচ্ছে। তাদেরকে ভাগ, এটার যে পরিমাণ আর এটার পরিমাণকে ভাগ করলে আমরা সেটা পাবো। লেখার পদ্ধতি আমরা দেখেছি A/B or A/B, এইভাবেও আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, এটা তো আমরা পেলাম অনুপাত। তো এরকমই দুখানা অনুপাত যখন আবার সমান হয়ে যায়, অর্থাৎ A/B আর C/D এরা আবার যখন সমান হয়ে যাচ্ছে, তখন আমরা পাচ্ছি সমানুপাত। তখন আমরা বলছি ABCD এই চারটে রাশি সমান অনুপাতে আছে। সমানুপাত মানে দুখানা অনুপাত এখানে আছে যারা নিজেদের মধ্যে সমান। এইটা একটা ছোট্ট কনসেপ্ট আমরা ডিসকাস করলাম। এবার ঝট করে দেখে নিই এটা পড়ছি কেন। নিশ্চয়ই অ্যাপ্লিকেশন আছে। দেখো, প্রথমে হচ্ছে কুকিং অ্যান্ড বেকিং। প্রতিদিনের রান্নায় জেনে বা অজান্তেই আমাদের বাড়ির সবাই বা তোমরাও যখন কেউ কোনো দিন হয়তো একটু চা বানাচ্ছ, তখনও একটু দুধের মধ্যে জল মেশাচ্ছ বা চা পাতা কতটা দিচ্ছ, এইগুলো কিন্তু এক একটা অনুপাত, তাই না? তো এবং যখন বেকিং, তোমরা বাড়িতে কেক বানাচ্ছ, তখন তো প্রত্যেকটা জিনিস একটা অনুপাতে দিতে হবে, না হলে কেক না তৈরি হয়ে অন্য কিছু তৈরি হয়ে যাবে। তাহলে কুকিং বেকিং আমরা প্রতিদিন কাজে লাগাই এবং এখানে আমরা দুটো রাশি তার অন্যান্য বিভিন্ন রাশিগুলোর মধ্যে অনুপাতিক হারে বিভিন্ন পরিমাণ দিয়ে থাকি। আচ্ছা, ফাইন্যান্স অ্যান্ড বাজেটিং, অর্থাৎ অর্থনৈতিক এবং বাজেটিং এর জন্য বিভিন্ন জায়গাতে প্রচুর এরকম অনুপাত ব্যবহার হয়, যেমন পি রেশিও। এগুলো ডিটেলে আমি এখন এখানে স্কোপে নেই, কিন্তু এটুকু জেনে রাখো, তোমরা সময় পেলে একটু গুগলে সার্চ করো যে এখানে কিন্তু প্রচুর এরকম অনুপাত আছে, যে অনুপাতগুলো দিয়ে হয়তো কখনো এটা বোঝা হয় যে কাউকে লোন দেওয়া হবে কি না, কখনো আবার বোঝা যায় যে এই কোম্পানিটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে কি না। বিভিন্ন কিছু বোঝার বিভিন্ন উপায় রয়েছে। আচ্ছা, কনস্ট্রাকশন অ্যান্ড আর্কিটেকচার, এটা তো একটা ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড, রাইট? তোমাদের বাড়িতে দেখলেই বুঝতে পারো, যদি বাড়ির দরজাটা একটা অনুপাত ঠিক অনুপাতে না হতো, ছোট হয়ে যেত বা খুব বড় হয়ে যেত এবং সেটা খুব বেমানান লাগতো এবং সেটা আমাদের কাজেও সাহায্য করতো না। হয়তো একটা দরজা আছে, সেটা আমরা যে উচ্চতায় আছে আরো বেশি উচ্চতায় করে দিলেও সেটা দরজা থাকতো, কিন্তু বাড়ির সাথে দেখতে ভালো লাগবে না। তো আর্কিটেক্ট যারা আছে তারা কিন্তু এরকম বিভিন্ন জিনিস ডিজাইন করার সময় অনুপাত একটা খুব বড় একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। আর কনস্ট্রাকশনে তো সিমেন্ট, বালি, জল, এই তারপরে বিভিন্ন রকম মশলা যখন যারা বানায় বাড়ি বানানোর, সেখানে তো এই প্রপোর্শন বা অনুপাত প্রচন্ড গুরুত্বপূর্ণ, তাই তো? আচ্ছা, হেলথ অ্যান্ড ফিটনেস। হেলথ অ্যান্ড ফিটনেসে বিভিন্ন জিনিস তোমরা এখন শুনে থাকবে, যে বিভিন্ন সূচক আছে, BMI, বডি মাস ইন্ডেক্স, এরকম বিভিন্ন সূচকও কিন্তু বিভিন্ন অনুপাত দিয়েই তৈরি হয়। তো সোজা কথা, এটা যদি তোমরা আরো এক্সপ্লোর করতে চাও, এরিয়াগুলোতে একটু সার্চ করো গুগলে, দেখতে হবে সত্যি যে অনুপাতটা তোমরা শিখছো, এখন হয়তো এটা একটা অঙ্কের ফর্মে শিখছো, যে একটা কোনো একটা পরীক্ষায় তোমাদের অঙ্ক দিল, এবার এটা শিখে তোমার লাভ কি হবে? এই যখন তুমি রেশিও, প্রপোর্শন, এগুলোর ধারণাটা তোমার তৈরি হবে, তখন এই জিনিসগুলো তুমি খুব সহজে বুঝতে পারবে, ঠিক আছে? যে এটা সত্যি সমানুপাতে আছে, দুটো অনুপাত দেওয়া হলো এবং এই দুটো অনুপাত থেকে তুমি বুঝলে হ্যাঁ এটা সমানুপাতে আছে, তার থেকে হয়তো তুমি কোনো ডিসিশন নিলে। ওকে, আর্ট অ্যান্ড ডিজাইন তো আরেকটা এরিয়া, যেটা এই প্রচণ্ডভাবে এর প্রয়োগ আছে। গোল্ডেন রেশিও তোমরা সার্চ করতে পারো গুগলে, তো সেটা কিভাবে আর্ট অ্যান্ড ডিজাইনে প্রচণ্ডভাবে ইউজ হয়। আর স্পোর্টস এমন একটা জায়গা যেখানে একজন স্পোর্টস পার্সনের ফিটনেস বা তাদের ধরো যে স্ট্রেংথ, তাদের এন্ডিউরেন্স, এগুলোর বিভিন্ন প্যারামিটার যখন মাপা হয়, তো এটা বোঝার জন্য তার ফিটনেস রুটিন কেমন হবে, বিভিন্ন রকম রেশিও ডিরাইভ করা হয় এটা বোঝার জন্য। এছাড়াও তো এনভায়রনমেন্ট রয়েছে, প্রকৃতিতে বিভিন্ন রকমের পলিউশন মাপার জন্য হোক বা বিভিন্ন বায়োডাইভার্সিটির বিভিন্ন অনুপাত আমরা দেখে থাকি। তাহলে এই জিনিসটা হচ্ছে কিন্তু ডাইভার্সের অ্যাপ্লিকেশন, কারণ কোনো একটা সাবজেক্ট বা টপিক পড়তে গেলে আগে তোমাদের এটাও বুঝতে হবে যে এটার পুরোটা যে অ্যাপ্লিকেশন পার্টটা হয়তো এই মুহূর্তে আমাদের সিলেবাসে নেই, কিন্তু এটার শুরুটা এখানে করানো হচ্ছে যাতে তোমাদের এই ধারণাটা পরবর্তীকালে তোমরা বিভিন্ন জায়গাতে কাজে লাগাতে পারো, তোমরা যে প্রফেশনেই থাকো না কেন। আচ্ছা, তাহলে অনুপাত, সমানুপাত, এই ধারণাটা আমরা আগেও দেখেছি। এবার আমরা একটু সামারি করব এবং তার সাথে ক্রমিক সমানুপাত, একটা নতুন একটা আইডিয়া এখানে আমরা নেব, আর দেখব এখানে মধ্য সমানুপাত বলে আরেকটা কনসেপ্ট। দেখো, অনুপাতের কনসেপ্টটা আমরা বুঝেছি কি,
সোজা ভাষায় যে অনুপাত আর কিছুই না, অনুপাত হচ্ছে দুটো সমজাতীয় রাশিকে যখন আমরা ভাগ করছি আমরা একটা অনুপাত পাচ্ছি। আচ্ছা, এবার আমরা সমানুপাতে চলে আসি। সমানুপাতে আমরা কি দেখেছি দেখো, তাহলে এ বি সি ডি এরা সমানুপাতি। এই শব্দের অর্থ কি? এই শব্দের অর্থ কিন্তু আমাদের কাছে এ বি আর সি ডি, অর্থাৎ এ বাই বি ইজ ইকাল টু সি বাই ডি, এরা সমানুপাতে আছে, এ বাই বি আর সি বাই ডি। অর্থাৎ এখানে দেখো দুটো অনুপাতের কথা বলা হচ্ছে, এই অনুপাত আর এই অনুপাত সম অনুপাত হয়ে গেছে, কারণ এরা দুজনেই সম। ওকে, এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসছে, ক্রমিক সমানুপাতি। এটা কিন্তু একটু খেয়াল রাখবে, এই ওয়ার্ডটা যদি দিয়ে দেয় ক্রমিক সমানুপাতি, তখনই কিন্তু একটু কনসেপ্টটা পাল্টে যাবে। অর্থাৎ একই প্রবলেম আমরা যদি দেখি, এখানে বলা আছে ধরো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। কিভাবে পাল্টে যাচ্ছে একটু একদম পাশাপাশি করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এ বি সি ডি ক্রমিক সমানুপাতি মানে ধরো এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এরা প্রত্যেকে একটা সমানুপাতিক রিলেশনে আছে। তো দেখি আমরা তাহলে কিরকম। অর্থাৎ এখানে বলা হচ্ছে এ বাই বি একটা সমানুপাতে আছে, বি বাই সি একটা অনুপাতে এই অনুপাত, আর সি বাই ডি, এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। অর্থাৎ এ আর বি যে অনুপাত, বি আর সির যে অনুপাত, সি আর ডির যে অনুপাত, এটা কিন্তু এটা ক্রমান্বয়ে সমানুপাতি। এবিসিডি সমানুপাতি মানে বোঝায় এ আর বি অনুপাত আর সি আর ডি এর অনুপাত সমান। কিন্তু এবিসিডি যদি কখনো বলে ক্রমিক সমানুপাতি, ক্রমিক এই ওয়ার্ডটা যদি চলে আসে, ক্রমিক সমানুপাতি হওয়ার মানে হচ্ছে এরা এ বি এর সাথে, বি সি এর সাথে, সি ডি এর সাথে এই অনুপাত এরা আবার নিজেদের মধ্যে সমান। অর্থাৎ এ বাই বি, বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি। ওকে, এটা তাহলে একটু কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এইভাবেই আমরা যদি দেখি এখানে মধ্য সমানুপাতের কনসেপ্টটা কি, তাহলে যে ধরো মধ্য সমানুপাত মানে তিনটে নাম্বার আমাদের যদি দেওয়া থাকে, দেখো এখানে আমরা এখানটায় মধ্য সমানুপাতটা একটু দেখি, এ বি সি এই তিনটে মধ্য সমানুপাত, বিটা কি মধ্যে আছে, এটা যদি বলা হয় এর মধ্য সমানুপাতি, তাহলে এর কনসেপ্টটা হচ্ছে যে এ কিন্তু এর সাথেও সমানুপাতি, এর সাথেও সমানুপাতি। অর্থাৎ এ বাই বি এই অনুপাত, অর্থাৎ বি আর এর একটা অনুপাত হবে আর বি আর সি এর একটা অনুপাত হবে, এই দুটো নিজেদের মধ্যে সমান। অর্থাৎ এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি, সুতরাং বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে বি মানটা যদি আমাদের বার করতে হয়, তাহলে মধ্য সমানুপাত সবসময় কি হয়, তার আগে যে আছে আর পরে যে আছে তাদের গুণফল তার রুট, অর্থাৎ তার বর্গ করলে আমরা মধ্য সমানুপাতটাকে পেয়ে যাই। তাই তিনটে সংখ্যার মধ্য সমানুপাত বার করা মানে যখন এ বি সি মধ্য সমানুপাতি বার করতে দেবে, তখন কিন্তু এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতিও। তাহলে এই আমাদের বেসিক কনসেপ্ট, যেটা দিয়ে আমরা প্রথম লেভেল আমাদের যে প্রবলেমগুলো সলভ করতে পারবো, অনুপাতের ধারণা, সমানুপাতের ধারণা, ক্রমিক সমানুপাতের ধারণা। ঠিক আছে, একটু সামারি করে নিই আমরা যেগুলো করলাম। তাহলে দেখো এবিসিডিকে যদি আমরা সমানুপাতে আছে বলি বা এরা সমানুপাতি, তাহলে যেটা দেখলাম এ বাই বি এই যে অনুপাতটা, তার সাথে সি বাই ডি এর অনুপাতটা সমান হবে। এটা 1 নম্বর পয়েন্ট, রাইট? একটু বড় করে নিই। আচ্ছা, এবিসিডি যদি ক্রমিক সমানুপাতি হয়, আমরা এখনই দেখলাম দুটো করে এ আর বি তাদের যে অনুপাত, বি আর সি তাদের যে অনুপাত, সি আর ডি তাদের অনুপাত সমান হবে। অর্থাৎ তার থেকে আমরা এতগুলো জিনিস ডিরাইভ করতে পারি, যেমন বি স্কোয়ার ইকুয়াল টু এসি, সি স্কোয়ার ইকুয়াল টু বিডি, সো অন। ওকে, এডি ইকুয়াল, এগুলো যদি সমান হয়। আচ্ছা, মধ্য সমানুপাতির ধারণা, এ আর বি এর একটা মধ্য সমানুপাতি যদি এক্স হয়, তাহলে আমরা কি দেখেছি যে এই তিনটে নাম্বার কিন্তু আবার নিজেদের মধ্যে ক্রমিক সমানুপাতি হবে। অর্থাৎ এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই বি, তাহলে এক্স এর মানটা আমরা এইভাবে পাবো। ঠিক আছে। আচ্ছা, একই কনসেপ্ট যদি এরকম করেই ধরা যাক, দুটো নাম্বার দিয়ে আরেকটা নাম্বার তৃতীয় সমানুপাতি বার করতে বললো তোমাদেরকে, ধরা যাক বলে দিল যে এ বি এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো, এ বি এর তৃতীয় সমানুপাতি এক্স যদি আমরা ধরি, তাহলে কিন্তু তখন এ বি আর এক্স কি হবে, ক্রমিক সমানুপাতি হবে। তাহলে তখনও একইভাবে সেই ফর্মুলা কাজে লাগাবো আমরা, এ বাই বি ইকুয়াল টু বি বাই এক্স, তাহলে সেখান থেকে সলভ করে আমরা এক্স এর মান পাবো। আবার অনেক সময় তিনটে নাম্বার দিয়ে তোমাদের বলতে পারে এর চতুর্থ সমানুপাতি বার করো, বলে দেবে এ বি সির মান বলে দিল যে এ বি সি তিনটে নাম্বার 2 4 6 এর চতুর্থ সমানুপাতি কত,
তখনও আমাদের এই ফর্মুলাটা বেসিক, এখনো কিন্তু আর ক্রমিক সমানুপাতি হচ্ছে না। তাহলে এই চারটে চতুর্থ সমানুপাতি নির্ণয়ের সময় আমরা যেহেতু দুটো করে পদ এমনি পেয়েই যাচ্ছি যে এ বি আর সি এক্স এদের অনুপাত করবে। যদি ক্রমিক সমানুপাতি বলে তার ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে। মাথায় রাখার বলতে আমি বলছি কনসেপ্টটা খেয়াল রাখতে হবে। এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে এ আর বি এই অনুপাতটা, বি আর সি এই অনুপাতটা, আর সি বাই ডি এই অনুপাতটা পরস্পরের মধ্যে সমান হয়, তাই জন্যই তখন এটাকে বলা হয় ক্রমিক সমানুপাত। এটা কিন্তু সমানুপাতের থেকে একটু আলাদা। সমানুপাত মানে এ বি সি ডি আছে, প্রথম দুটো অনুপাত, প্রথম দুটো সংখ্যার অনুপাত পরের দুটো সংখ্যার অনুপাতের সমান। ওকে, তাহলে এইভাবে এই জিনিসগুলো একটু দরকার হলে রিভাইন্ড করে নাও, একটু স্লো করে আরেকবার নোট করে নাও। তাহলে মূলত এখনো পর্যন্ত আমরা যে যে জিনিসগুলো শিখেছি সেটা হচ্ছে অনুপাতের ধারণা, সমানুপাতের ধারণা, ক্রমিক সমানুপাতি কাকে বলে তার ধারণা, মধ্য সমানুপাতি। ঠিক আছে, তিনটে সংখ্যা যখন সমানুপাতে আছে মাঝখানেরটা যদি বার করতে বলে মধ্য সমানুপাতি কি করে আমরা বার করব। তাছাড়াও কি দিতে পারে, ধরো যাক তোমাকে তিনটে নাম্বার দিয়ে বললো তৃতীয় দুটো নাম্বার দেওয়া আছে, তৃতীয় সমানুপাতটা বার করো। চারটে নাম্বারের মধ্যে তিনটে দেওয়া আছে, বললো ফোর্থ 4 নম্বর সমানুপাতটাকে বার করো, কারণ এ বি সি ডি এর মধ্যে তিনটে দেওয়া আছে, ডিটা তোমাকে বার করতে হলো। তাহলে এর একই ফর্মুলাটা এটাই, অনুপাতে বসিয়ে আমরা বার করব। কিছু প্রবলেম দেখলে এটা আমাদের আরো ক্লিয়ার হবে। ধরা যাক প্রথম একটা প্রবলেম, 4, 4, 8 এবং 6 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাহলে আমরা কি দেখেছি, চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, 4, 8, 6 ধরি চতুর্থ সমানুপাতি x। তাহলে আমরা কি লিখতে পারি, 4/8 ইজ ইকুয়াল টু 6/x। তাহলে প্রদত্ত শর্ত সাপেক্ষে আমরা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো আমরা যদি এখানে ক্যান্সেল আউট করি, ঠিক আছে, এই কনসেপ্টটা দেখো। তাহলে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি, a বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, যদি ক্যান্সেল আউট করো, x এর মান 12। ঠিক আছে, আরেকটা প্রবলেম দেখি। এখানে বলেছে এই প্রবলেমটায় কয়েকটা নাম্বার দিয়ে দিয়েছে, বলেছে যে এই সংখ্যাগুলোর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলো সমানুপাতি হবে। ধরি নির্ণয় সংখ্যা x, অর্থাৎ x অ্যাড করলে এই সংখ্যাগুলো সমানুপাতি হবে। তাহলে সবার সাথে যদি x অ্যাড করে দিই, তাহলে নাম্বারগুলো আমরা কি পাচ্ছি, 6 প্লাস x, 7 প্লাস x, 15 প্লাস x, 17 প্লাস x। দেখো চারটে নাম্বার আমরা এখানে পেয়ে গেলাম, 6 প্লাস x। কারণ আমরা বলছি কি, ওরা এখানে প্রবলেমটা জানতে চেয়েছে যে এই প্রদত্ত নাম্বারগুলোর সাথে কত যোগ করলে যোগফলগুলো নিজেদের মধ্যে সমানুপাতি হবে। সমানুপাতি বলেছে কিন্তু, হ্যাঁ এখানে এটা মাথায় রাখতে হবে, সমানুপাতি। সমানুপাতি অর্থে 6 প্লাস এক্স বাই 7 প্লাস এক্স, অর্থাৎ এই দুটোর অনুপাত পরের দুটো সংখ্যা তাদের অনুপাতের সমান হবে, 15 প্লাস এক্স বাই 17 প্লাস এক্স। ঠিক আছে, এটা দেখো এইভাবে। তাহলে আমাদের, তাহলে এখন আমরা যদি এটাকে সলভ করতে হবে, আমাদের 6 প্লাস এক্স ইন্টু 17 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 15 প্লাস এক্স ইন্টু 7 প্লাস এক্স। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 102 প্লাস 6x প্লাস 17x প্লাস এক্স স্কোয়ার। তাহলে বাম পাশটা আমরা দেখো সিম্পলিফাই করলাম, 6 ইন্টু 17 আর 6x 17x প্লাস এক্স স্কোয়ার। এই পাশে কত হচ্ছে, 105 প্লাস 15x প্লাস 7x প্লাস এক্স স্কোয়ার। ওকে, একটু দেখে নাও আরেকবার, আমি এটা একটু তুলে দিচ্ছি, এটা স্ক্রল করলাম, হ্যাঁ দেখো। তাহলে এইগুলো আমরা পেলাম। এবার আমরা তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার রয়েছে, এখানেও এক্স স্কোয়ার, ইট ক্যান ক্যান্সেল। এবার এই দুটো দেখো, এখানে 17 and 6, এখানে 15 প্লাস 7, তাহলে 17 আর 6 23x। তাহলে আমরা এখানে বলতে পারি 23x, এখানে আছে 22x, তাহলে এর পাশে নিয়ে আসলে মাইনাস 22x হবে, ইজ ইকুয়াল টু 105 মাইনাস 102। আমরা জাস্ট সাইড চেঞ্জ করলাম, x এর পদগুলোকে একদিকে নিয়ে আসলাম আর কনস্ট্যান্ট টার্মগুলোকে অন্যদিকে নিয়ে গেলাম। তাহলে সেখান থেকে আমরা পেলাম 3x is equal to ভুল করলাম এখানটা, 23x minus x, অর্থাৎ x is equal to 3। দেখো এটা বোঝা গেল কিনা, নাহলে একটু রিভাইন্ড করে দেখে নিও। মূল কনসেপ্টটা হলো যে দেখো অঙ্কটা একটা জায়গায় নিয়ে আসি পুরোটাকে। অঙ্কটায় বলেছিল যে এই সমস্যাটা কি, x একটা বার করতে হবে যেটা এই সংখ্যাগুলোর সাথে যোগ করলে সংখ্যাগুলো সমানুপাত হবে। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম সমানুপাতের, করে এই আনসারটা পেলাম। তাহলে এটাই কিন্তু আনসার। ওকে, আচ্ছা এবার আরেকটা প্রবলেম দেখো। এইটা একটা অবজেক্টিভ হিসেবে আসতে পারে এই ধরনের প্রবলেমগুলো, যেখানে সত্য মিথ্যা বলতে হয়। একটা প্রবলেমের স্টেটমেন্ট দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে এটা সত্য না মিথ্যা। এটা এরকম জানতে চেয়েছে যে এখানে এটা সত্য না মিথ্যা। স্টেটমেন্টটা কি, তিনটে পদ দিয়েছে, এরা ক্রমিক সমানুপাতিতে আছে, এটা বলা হয়েছে। তো এটা কি সত্য না মিথ্যা, এটা দেখতে হবে আমাদের কাছে। তাহলে পদগুলোকে আমরা যদি দেখি,
কি কি পদ দেওয়া আছে? এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই কিউব। আচ্ছা, ক্রমিক সমানুপাতিতে থাকলে তাদের রেশিওটা তাদের অনুপাতগুলো সমান হবে দুটো টার্ম নিয়ে। তাহলে প্রথম দুটো টার্ম নিয়ে আমরা প্রথমে চেষ্টা দেখব এই দুটোর অনুপাত। তাহলে এদের অনুপাত কত? এক্স কিউব ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই দুটোর অনুপাত বার করছি আমরা, ঠিক আছে? এখানে হচ্ছে এক্স বাই ওয়াই। এবার আমরা কি করব? পরের যে দুটো টার্ম আছে তাদের অনুপাতটা বার করব। পরের যে দুটো টার্ম আছে তাদের অনুপাত কি হবে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব। এখানেও দেখো বেরোচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এই যে দুটো নাম্বার এক্স বাই ওয়াই আর এটাও এক্স বাই ওয়াই বেরোলো, তাহলে বোঝাই যাচ্ছে এটাই তো প্রপার্টি ক্রমিক সমানুপাতিতে থাকলে এদের দুজন সমান, ওদের অনুপাত আর এদের অনুপাত সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এই যে স্টেটমেন্টটা আছে সেটা সত্য, মানে এই স্টেটমেন্টটা ঠিক করা হয়েছে, কারেক্ট। এটা অবজেক্টিভ, এটা করে দেখাতে হবে তোমাকে রাফে, এবং তুমি আনসারটা লিখবে সত্য। আচ্ছা, আরেকটা প্রবলেম দিয়েছে এখানে, দেখা যাক যে দুটো পড়ে নাও তোমরা। বলেছে যে এখানে এক্স মাইনাস ফোর এবং এক্স প্লাস সিক্স এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্স এর মান কত? তাহলে আবার সেই একই পদ্ধতি, যেখানে কি বলা হয়েছে দেখে নি, সংখ্যা তিনটে লিখে নি। এক্স মাইনাস ফোর এটা আছে, এক্স আর এক্স প্লাস সিক্স, এক্স কে মাঝখানে রাখলাম কারণ এখানে বলে দিয়েছে এক্সটা এদের মধ্য সমানুপাতি, তাই তো? তাহলে এবার আমরা কি করব? এখানে আমরা এদের মধ্য সমানুপাতি হলে এই তিনটে নাম্বার কিন্তু ক্রমিক সমানুপাতিতে আছে, অর্থাৎ এই দুটোর রেশিও আর এই দুটোর রেশিও সমান হবে। তাহলে সেই একই ফর্মুলা আমরা কাজে লাগাই। x minus 4 by x is equals to x by x plus 6। দেখো এটা বোঝা গেল কি? এই দুটোর অনুপাত আর এটার অনুপাত নিলাম, বা এখানে যদি আমরা x minus 4 into x plus 6 is equal to x square, বা এটাকে আমরা যদি সিম্পলিফাই করি x square plus 6x minus 4x minus 24 is equal to x square। তো এই বোথ সাইডে x square আছে, তো এখানে x square আমরা যদি সরিয়ে দিই তাহলে এখানে দেখো কি থাকছে, এখানটা এই দুটো পদ থাকছে আর এটা থাকছে 6x minus 2x is 2x, আর ওই পাশে আমরা যদি এটাকে নিয়ে যেতে পারি 24, বা x is equals to 12। সোজা এবং স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ডিফিকাল্টিজ নেই। যদি এই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, এইটা অ্যাপ্লাই করতে পারো, তারপরেরটা কিন্তু এখানে 1 মার্কস বা 2 মার্কসের কোয়েশ্চেন আসবে, তো সেখানে ইজিলি তোমরা এটা সলভ করতে পারবে মধ্য x এর মান কত, ঠিক আছে? তাহলে এইটা আরেকটা প্রবলেমস টাইপ আমরা দেখলাম। এবার আমরা পরে এটাই যাই, আরেক ধরনের কনসেপ্টে এর উপর বেস করেই আরেকটা প্রবলেম, এই কনসেপ্টগুলো আমরা আলাদা করেছি বেসড অন প্রবলেম টাইপ, ঠিক আছে? এটা এক ধরনের প্রবলেম যেখানে তোমায় জিজ্ঞেস করা হবে দুটো নাম্বার বা দিয়ে তার তৃতীয় সমানুপাতি কত, চারটে নাম্বার সমানুপাতি আছে, তাদের মধ্যে হয়তো একটা ভ্যালু এক্স এর মান কত, আগের যে প্রবলেমটা দিলাম মধ্য সমানুপাতি বার করবে সেগুলো। এবার কিছু কিছু জিনিস একটা আইডেন্টিটির মতো থাকবে, একটা এক্সপ্রেশন দুপাশে থাকবে, একটা প্রবলেম দেখাই এরকম টাইপের এক্সপ্রেশন থাকবে তোমাদের কাছে, যেখানে একটা অনুপাত দেওয়া আছে আর কিছু জিনিস প্রমাণ করতে হবে। যেমন আরেকটা দেখো, কিছু বলে দেওয়া আছে এবিসিডি ক্রমিক সমানুপাতি বলে এটা বলেনি যে বিসিডির মান বার করো, তার বদলে কি দিয়েছে? দুটো একটা এক্সপ্রেশন দিয়ে রেখেছে, তার একটা বাঁ দিক আছে একটা ডান দিক আছে। তাহলে বোঝাই যাচ্ছে এই ধরনের জিনিসগুলো সলভ করতে গেলে আমাদের একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ লাগবে। তো এই ধরনের সময় আমরা কি করব, যে এই অনুপাতগুলোর একটা মান একটা ধ্রুবকের সাথে ধরে নেব এবং চেষ্টা করব এই ধ্রুবকটার সাহায্য নিয়ে আমরা সিম্পলিফাই করতে। কিরকম করে? ধরা যাক যখন আমাদের এরকম দেবে কোনো সমানুপাত বা ক্রমিক সমানুপাত না বলে তিনটে অনুপাত আলাদা করে এরকম দিয়ে দিয়েছে, তখন আমরা ধরবো কে সবসময় কে একটা ধ্রুবক এবং কে নট ইকুয়াল টু 0 ডেফিনেটলি তোমরা জানোই। তাহলে এখান থেকে আমরা এক্স এর একটা মান পাবো, দেখো কে দিয়ে, ওয়াই এর মান পাবো, জেড এর মান পাবো। এবার এই মানগুলো আমরা দেখবো যখন একটা প্রবলেম সলভ করব, সেখানে আমরা প্রতিস্থাপন করব, সাবস্টিটিউট করব। তাহলে কি হয়ে যাবে, এক্স এর যত জিনিস আছে সেগুলো এতে কনভার্ট হয়ে যাবে। এইভাবে একটা সরলীকরণ করা আমাদের পক্ষে অনেক সুবিধা হবে। একটা প্রবলেম নিয়ে আমরা দেখব। দ্বিতীয় হচ্ছে ধরো এবিসি ক্রমিক সমানুপাতি হলে বা এবিসিডি যদি ক্রমিক সমানুপাতি হয়, এই ধরনের প্রবলেম অনেক আসবে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে এরকম এ বাই বি, বি বাই সি ইকুয়াল টু কে এরকম ধরে নিতে হবে। তাহলে এটা যখনই হবে তখনই কিন্তু আমাদের সুবিধা, কেন আমরা করছি, কারণ ধরো এ বি সি বা এ বি সি ডি এরা সবাই থেকে গেলে আমাদের সরলীকরণ করা ডিফিকাল্ট হবে, কঠিন হয়ে যাবে। তাই আমরা চাইছি যে এ বি সি এদের সবাইকেই বা এ বি সি ডি হলেই একটা পদে নিয়ে যেতে, একটা পদে কনভার্ট করতে। যেমন ধরো এখানে এ বি সি ক্রমিক সমানুপাতি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি বি এর মানেটা কত, বি মানে সি কে, আবার এ মানে যেহেতু বি কে
সেটাকে আমরা আবার সি তে কনভার্ট করে নিলাম। তাহলে আমাদের সুবিধা হচ্ছে বিটা মানেও এখন সি কে, এ মানেও সি কে স্কোয়ার, আর সি মানে তো সি আছেই। তাই এখন যে এরকম কোনো পদে যখন আমরা এগুলোকে বসাবো সব কিছুই সিতে চলে যাবে, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজিয়ার হবে। তেমনি একইভাবে যদি এ বি সি ডি থাকে ক্রমিক সমানুপাতিতে, তখন আমরা কি করব, কে ধরছি, এবং কেটাকে আমাদের টার্গেট হচ্ছে, এবার দেখো আগের বার যেমন সব সিতে কনভার্ট করেছিলাম কারণ সিটাই ছিল লাস্ট টার্ম, এবার লাস্ট টার্মটা ডি, তাই সবকে আমরা ডিতে কিভাবে নিয়ে যাচ্ছি দেখো। প্রথমে 1 নম্বর হচ্ছে সি ইকুয়াল টু ডি কে, তাহলে সিটা চলে গেল। এবার বি মানে কি, বি আবার দেখো বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে, তাহলে বি মানে সি কে বলতে পারি, আবার সি মানে যেহেতু আমরা ডি কে জানতাম তাহলে এখানে ডি কে স্কোয়ার হয়ে যাচ্ছে। সিমিলারলি এ মানে আমরা দেখো একইভাবে সাবস্টিটিউট করে ডি কে কিউব পেয়ে গেলাম। এই জিনিসটা আমাদের করতে হবে যখন এই ধরনের প্রবলেম থাকবে আইডেন্টিটির মতো, এক পাশে একটা এক্সপ্রেশন আরেক পাশে আরেকটা এক্সপ্রেশন, যখন এরকম জিজ্ঞেস করেনি তোমাকে যে এবিসিডির মানে কোন চতুর্থ সমানুপাতিটার ভ্যালু কত, তখন দেখবে আমরা এই পদ্ধতি ইউজ করব। তাই টেকনিকটার নাম বলছি আমরা এই পুরো অনুপাতটাকে একটা কিছুর সাথে, কে একটা ধ্রুবক সংখ্যার সাথে ধরে নেব এবং তারপরে আমরা এটা সলভ করব। যেমন ধর এই প্রবলেমটা, এই প্রদত্ত যেটা আছে সেটা আগে লিখি, এক্স বাই এ ইজ ইকাল টু ওয়াই বাই বি ইজ ইকাল টু জেড বাই সি। তাহলে এটা ইকুয়াল টু কে ধরি, যেখানে কেটা নট ইকুয়াল টু 0। সুতরাং আমরা কি পেয়ে যাব, এক্স ইকুয়ালস টু, দেখো সবাইকে আমরা কিভাবে এক্স ইকুয়াল টু এ কে করে দিলাম, ওয়াই ইকুয়াল টু বি কে, আর জেড ইকুয়াল টু সি কে, সবকিছু ওখানে কনভার্ট করে দিই। এবার এখানে যেটা আমাদের কাছে জানতে চেয়েছে তার বা পাশটা নিয়ে আমরা দেখি, বাম পক্ষ, বাম পক্ষটা সরলীকরণ করে নিই, তাহলে সেই মতো ডান পক্ষটাও আমরা মুভ করতে পারবো। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইটা আছে প্রবলেমটা। এবার আমরা সবকিছুকে একটু চেঞ্জ করছি কিভাবে, দেখো এক্স এর মানেটা কি, এক্স এর মানেটা কি এ কে, তাহলে এক্স কিউব মানে এ কিউব কে কিউব প্লাস ওয়াই বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, এখানে দেখো কে কিউবকে আমরা কমন নিতে পারি, তাহলে এখানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, ক্যান্সেল আউট করে আমরা পাচ্ছি কে কিউব। তাহলে বা পাশটাকে সরলীকরণ করে দেখো আমরা একটা ধ্রুবকের আকারে পেয়ে গেলাম, এবং এটার স্টেপটা মাথায় রাখতে হবে। প্রথমে আমরা কি করছি, ইকুয়াল টু কে ধরে সবকিছুকে কে এর টার্মে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার ডান পক্ষটা দেখি, এক্স ওয়াই জেড বাই এ বি সি, ডান পাশে আছে এক্স ওয়াই জেড বাই এ বি সি, একইভাবে আমরা সাবস্টিটিউট করব। প্রথমে দেখি আমরা সাবস্টিটিউট করে কি পাই, এক্স মানে কি আমরা জানি, দেখো আবার দেখিয়ে দিই, এক্স মানে এই যেখানে আছে এ কে, তাহলে আমরা লিখি এ কে ইন্টু বি কে ইন্টু সি কে বাই এ বি সি। তাহলে এখানে আমরা যদি ক্যান্সেল আউট করে দিই এবিসি কে এবিসির সাথে, তাহলে পড়ে থাকে কে কে কিউ। তাহলে এখানে আমরা এখানে পেয়েছি কে কিউ, 2 নম্বরেও পেলাম তাহলে কে কিউ। সুতরাং আমরা বলতে পারি বাম পক্ষ ইজ ইকাল টু ডান পক্ষ। এটাই প্রমাণ করতে দিয়েছে, এটাই আমরা প্রমাণিত করলাম। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু একটা 3 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসে, এবং এটা খুব খুব স্কোরিং, একটুখানি মাথা ঠান্ডা রেখে খালি মানগুলো বসাবে, ক্যালকুলেশন করবে, এবং ইজিলি তোমরা কিন্তু আনসারটা পাবে। ওকে, আচ্ছা আরেকটা প্রবলেম একই রকম ভাবে আছে, এটা আমি করছি, তো না করলেও হতো, তোমরা এখন পারবে আমি আশা করি। এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করতে বলেছে। এবার যেহেতু এ বি সি ডি ক্রমিক, এই শব্দগুলো না একটু আমাদের কেয়ারফুলি দেখতে হবে এখন থেকে। ক্রমিক সমানুপাতি বলে দিয়েছে, তাহলে ক্রমিক সমানুপাতি যেই বলে দিয়েছে তখন কি হবে, এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইজ ইকাল টু সি বাই ডি ইজ ইকাল টু, আমি ধরে নেব কে, যেমন করে আমরা জানি। তাহলে আমরা কি দেখেছি, আমরা শুরু করব সবকিছুকে এন টার্মটা কনভার্ট করতে। তাহলে সি কে প্রথমেই এই জায়গাটার থেকে, দেখো এই জায়গাটার থেকে সি কে আমরা প্রথমেই কনভার্ট করে দিই ডি কে তে। তারপরে আসছেন বি মানে আবার সি কে এখান থেকে ডি কে ইন্টু কে, ডি কে স্কোয়ার হলো এ, একইভাবে ডি কে কিউ। এটা আমরা প্রথমেই করে নিলাম। ঠিক আছে, এবার আমরা ওই প্রবলেমটা একইভাবে বাম পক্ষ আর ডান পক্ষকে করার চেষ্টা করব। তাহলে এবার বাম পক্ষটা দেখি, এ প্লাস বি বাই সি প্লাস ডি। তাহলে সবাইকে আমরা কিভাবে কনভার্ট করব, এ মানে আমরা কত জানি, ডি কে কিউব, ডি কে কিউব প্লাস বি মানে কত, ডি কে স্কোয়ার বাই সি মানে কত,
ডি ইন্টু কে, আর ডি মানে তো ডি আছে, তাহলে এটাকে একটু সরলীকরণ করি, ডি কে স্কোয়ার কে প্লাস ওয়ান, ডি যদি এখান থেকে নিই কে প্লাস ওয়ান। দেখো এটা কি করলাম, সরলীকরণ করছি, এখানে এক্সট্রা কোনো স্টেপ নেই, ঠিক আছে। তো এখান থেকে যারা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কে স্কোয়ার। এবার আমরা চলে আসি ডান পক্ষে। আশা করি লেখা বুঝতে পারছো, চেষ্টা করছি ক্লিয়ার করে লেখার, বাট জানি না। এখানে দেখো ডান পক্ষটা কি ছিল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে, এই যখন লেখার পরে কিন্তু দুবার বা তিনবার চেক করবে তোমরা, কারণ অনেক সময় আমি স্টুডেন্টদের দেখেছি এই লেখার সময় তারা প্যাটার্নটা একটু ভুল লিখে ফেলে, আর তারপরে সব মান বসিয়ে অনেক কাটাকুটি করে কিন্তু আর উত্তর মিলছে না, কারণ এই লেখাটাই ভুল হয়ে গেছে। তো তাই এখানটাতেই কিন্তু প্রথমেই আমাদের কেয়ারফুল হতে হবে, দরকার একটু সময় নিয়ে আরেকবার দেখতে হবে কোয়েশ্চেন পেপারটার সাথে। তাহলে দেখো এখানে আমরা আবার কি করব, সবকটার মান এখানে বসিয়ে দিই। ওকে, এর মানটা বসিয়ে দাও, এ কত, ডিকে স্কোয়ার তার স্কোয়ার প্লাস ডিকে কিউব, আরেকবার লিখছি এটা, দাঁড়াও, ডিকে কিউব তার স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার তার স্কোয়ার প্লাস ডি কে তার স্কোয়ার বাই ডি কে স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। একটু ঠান্ডা মাথায় লিখলেই হবে, এটা মানে একদম ক্যালকুলেশন না, এখানে কিছু নেই। ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বাই ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি দেখো সব থেকে বড় ডি স্কোয়ার আর কে স্কোয়ার কে যদি আমরা এখান থেকে কমন নিই, এখানে পাবো কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, আর এখান থেকে কি সব থেকে বড় কমন যাবে, ডি স্কোয়ার, তাহলে এখানে হবে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। তো যথারীতি এখানে যদি ক্যান্সেল আউট করো, এই কে 4 এই পুরো টার্মটাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে খালি কে স্কোয়ার। তাহলে আমরা আবার কি দেখলাম, এখানে 1 নম্বরে পেয়েছিলাম যা বাম পক্ষ, আর এখানে ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ। এই প্রমাণগুলোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে কে ধরে আমরা করব, এবং ঠান্ডা মাথায় যেটা এ বি সি ডি, তা সবকিছু আমরা ডি তে নিয়ে যাচ্ছি, ডি আর যে ধ্রুবক পদটা আছে তার একটা এক্সপ্রেশন নিয়ে যাচ্ছি। এবার মেন ফর্মুলার যেটা আমাদের যেটা প্রমাণ করতে ইচ্ছে, তার বাঁ পাশের ডান পাশটা আলাদা করে বার করে নিচ্ছি, করে আমরা এটাকে প্রমাণ করছি। ওকে, তাহলে এটা একটু দেখে নিও তোমরা প্রবলেমটা আরেকবার দরকার হলে। আচ্ছা, আরেকটা প্রবলেম এসছে, দেখি এটাও করার চেষ্টা করা যাক। এটাও দেখো একই রকম ভাবে আমরা করবো নাকি দেখো তোমাদের জন্য রেখে দেবো ঠিক আছে, চলো করেই ফেলি। একটু বড় হচ্ছে ভিডিওটা, বাট ঠিক আছে, যারা এতক্ষণ পর্যন্ত আছো তারা আর কিছুক্ষণ নিশ্চয়ই থাকতে পারবে। ধরো এইখানে প্রমাণ করতে বলেছে যেটা, তাহলে প্রদত্ত কি আছে দেখি, প্রদত্তটা লিখে নিই আগে। প্রদত্ত x বাই b প্লাস সি ইকুয়াল টু y বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু z বাই এ প্লাস বি, এটা প্রদত্ত। এটা কিছু প্রমাণ করতে দিয়েছে। দেখো এই প্রমাণ করার জায়গাগুলো y z x এইসব আছে, তাহলে আমাদের এখানেও আমরা ধরে নিই ইজ ইকুয়াল টু কে, কেটা নট ইকুয়াল টু জেড, এটা ধরি। হ্যাঁ, এটা ধরলাম, এটা ইকুয়াল টু কে নট ইকুয়াল টু 0, এবং কে একটা ধ্রুবক। তাহলে এখান থেকে আগে দেখি কি কি ভ্যালু আমরা পাচ্ছি। এক্স এর মান কি পাচ্ছি, কে ইন্টু বি প্লাস সি। ওকে, ওয়াই এর মান কি পাচ্ছি, কে ইন্টু সি প্লাস এ। ওকে, দেখো এটা আরেকটা আছে, এখানে আমরা পাবো z is equals to k into a plus b। এবার আমাদের প্রবলেমটার একটা পার্ট আমরা এক এক করে করতে হবে। এবার আমরা কোন জায়গাটা থেকে শুরু করব, তবে এইগুলো হচ্ছে ক্লু। এই যে নিচে এই টার্মগুলো দিয়েছে, এই টার্মগুলো আমরা দেখি আগে, এদেরকে আমরা ভেঙে নিয়ে এদের মানটা বার করতে পারি কিনা। দেখো y প্লাস জেড মাইনাস এক্স, তাহলে কত হবে এখানটায়, এই ভ্যালুগুলো যদি বসাও, কে সি প্লাস এ প্লাস জেড কে a প্লাস বি মাইনাস কে বি প্লাস সি, ঠিক আছে। এবার এখান থেকে যদি আমরা এটাকে সরলীকরণ করি, তাহলে এখানে দেখো যে টার্মগুলো কে সি প্লাস কে এ প্লাস কে এ প্লাস কে বি মাইনাস কে বি মাইনাস কে সি, এটা আমরা একটু ডিটেলে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কে সি কে বি আর কে বি দেখো চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে বা y প্লাস জেড মাইনাস এক্স এর ভ্যালু কত আসছে, 2ka। এবার দেখো এখানে y প্লাস জেড মাইনাস এক্স এরটা কিভাবে আছে, a বাই, তাহলে এখানে যদি আমরা জায়গাটা চেঞ্জ করি, তাহলে আমরা লিখতে পারি a বাই y প্লাস জেড
মাইনাস এক্স এ বাই 1/2k। দেখো এটাকে আমরা নাম্বার দিলাম 1 নম্বর। তাহলে তোমার কাছে একটা কনসেপ্ট নিশ্চয়ই এবার ক্লিয়ার হয়ে গেছে আমরা কি করতে চাইছি। সেটা হচ্ছে দেখো আমরা এই y প্লাস জেড মাইনাস এক্স থেকে শুরু করলাম, করে আমরা পৌঁছালাম প্রথম পথটা, প্রথম যে পথটা দিয়েছিলাম সেই পথটাকে আমরা একটা ধ্রুবকের সাথে মিলিয়ে ফেললাম। তাহলে এই জিনিসটাই যদি আমরা বাকিগুলোর জন্যও করতে পারি তাহলে প্রমাণ করে দিতে পারবো যে তিনটে রাশি সমান। তাহলে আমাদের একইভাবে করতে হবে। আমি জাস্ট একটু তাড়াতাড়ি করে এটা করে দিচ্ছি তোমাদের সুবিধা হয়। একইভাবে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই একটা টার্ম হবে, সেখানেও আমরা সবাইকে বসাবো কে ইন্টু a প্লাস বি প্লাস কে ইন্টু বি প্লাস সি মাইনাস কে ইন্টু সি প্লাস এ বা জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। এবার একইভাবে যদি এখানে দেখো কে সি আর কে এ এটা যদি তোমরা ক্যান্সেল আউট করো, ঠিক আছে, তো ইজিলি বুঝতেই পারছো এখানে আসছে তোমরা এখানে সরলীকরণ করলে 2kb, কারণ এই কে সি আর কে তে নেগেটিভ টার্ম আছে, তাহলে সি আর এগুলো কেটে যাবে, শুধু বি থেকে যাবে। কটা থাকবে? দুটো। এখানে দেখো ডিটেলে করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা একইভাবে পাবো বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1/2k। তাহলে এটা হলো 2 নম্বর। এই সরলীকরণ করলাম, এটা পেলাম। তাহলে একইভাবে এটার থেকে আমরা এটা পেয়ে গেলাম 2 নম্বরটা। একই লাস্ট আছে কোনটা আমাদের কাছে? এক্স প্লাস ওয়াই, এই টার্মটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। হ্যাঁ, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেডটাকে নিয়ে নিই। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা আমরা যদি দেখি এক্স এর মান, এগুলো মানগুলো বসাতে থাকি, ঠিক আছে। কে ইন্টু বি প্লাস সি প্লাস কে ইন্টু সি প্লাস এ মাইনাস কে ইন্টু এ প্লাস বি। তো এখানে খুব ক্লিয়ার, এ বির টার্ম গুলো কেটে যাচ্ছে, থেকে যাচ্ছে সি এর টার্মটা ইজিক্যাল টু তোমরা যদি এটাকে করো কে বি প্লাস কে সি প্লাস কে সি প্লাস কে এ মাইনাস কে এ মাইনাস কে বি। দেখো কে বি এইটা আমি বলছিলাম, এরা কেটে যাচ্ছে, তাহলে কি থেকে যাচ্ছে? দুটো, 2kc। সুতরাং এক্স প্লাস ওয়াই মাইনাস, সরি আমরা ওই ফর্মে লিখবো সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়াল টু 1/2k। এটা 3 নম্বর। তাহলে 1 2 3 1 2 ও 3 থেকে পাই। তাহলে তিনটে পদ তাহলে আমাদের কি সমান? এই তিনটে পদই তো আমরা বার করলাম, তাই না? এইটা 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 আলাদা, এই তিনটে টার্ম, এইটার বার করলাম, তারপরে এটার বার করলাম, তারপরে এটার বার করলাম, এবং সবাই এর 1/2k। তাহলে এই স্টাইলটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে এটাকে করছি। ওকে, তাহলে পাই যেটা প্রামাণ্যটা আছে সেটাই তোমরা এখানে লিখে দেবে। কি আছে? a বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, তো একটুখানি তোমরা স্টেপগুলো আরেকবার দেখতে দেখতে এসো, তাহলে খুব ইজিলি এটা বুঝতে পারবে। তো এটা আরেকটা টাইপ যেখানে আমরা কিন্তু এই ধরনের প্রবলেম খুব সহজেই সমাধান করতে পারি। আচ্ছা, আরেকটা প্রবলেম আছে, সেটা আমরা দেখি এবার। দেখো এখানে বলে দিয়েছে প্রদত্ত কি আছে। এই ধরনের প্রবলেম কিন্তু আমরা আরো প্র্যাকটিস করবো আগামী দিনে, এবং দেখবে খুব সোজা হয়ে যাচ্ছে তোমাদের জন্য। এটা প্রদত্ত সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। তাহলে প্রত্যেকটা জিনিসকে আমরা যদি এখন এটার সাথে 1 কে তুলনা করি তাহলে কি পাবো? এই প্রদত্ত থেকে এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি। পরের টার্মটাকে যদি তুলনা করি কি পাবো? বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ। তারপরেরটা যদি দুটো দুটো করে তুলনা করছি, ঠিক আছে, মানে এই দুটো নিলাম, প্রথমে আমরা এই দুটো নিলাম, তারপরে এই দুটো নিলাম, তারপরে এই দুটো নিচ্ছে, সেক্ষেত্রে হবে সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। দেখো এবার ক্লুটা, অঙ্কটা বুঝবো কিভাবে, হ্যাঁ তাই না? আমরা এ স্কোয়ারের টার্মে সব পেয়েছি, এখানে বি স্কোয়ার, এখানে সি স্কোয়ার, কিন্তু এই প্রবলেমটা এ পাশে তো এরকম কিছু নেই। তাহলে কি করা যায়? কারণ এখানে তো স্কোয়ার নেই, তাহলে স্কোয়ার আনতে হবে, তাই তো? স্কোয়ার নেই, তাহলে স্কোয়ার আনতে হবে। তাহলে কি করা যায়? বাম পক্ষটা লিখি। বাম পক্ষ ইজ ইকুয়াল টু এ, দেখো 1 প্লাস এ প্লাস বি বাই 1 প্লাস বি প্লাস সি বাই 1 প্লাস সি। এই প্রত্যেকটাকে কি করছি আমরা? দেখো যে জিনিসটা ছিল এ বাই 1 প্লাস এ, আমি উপরেও এ দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচেও এ দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে তো সংখ্যাটা পাল্টাচ্ছে না, কিন্তু আমরা এ স্কোয়ার তৈরি করতে পারছি, তাই না? একইভাবে এটাতে আমরা কি করব? বি দিয়ে মাল্টিপ্লাই করব, বি ইন্টু বি, নিচে বি ইন্টু 1 প্লাস বি। একইভাবে এটা সি ইন্টু সি, সি ইন্টু 1 প্লাস সি। একই পদ্ধতি, মানগুলো চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা কেন করলাম? যেটা বললাম যে স্কোয়ার নেই তো স্কোয়ার আনতে হবে। তাহলে স্কোয়ার এসে গেছে মনে হয়। এবার দেখো এ স্কোয়ার এখানটায় চলে আসলো, আর এখানটায় যদি তুমি দেখো এটাকেও ভেঙে ফেললে এটা বি স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার।
একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল, দেখো কি সুন্দর। সো ম্যাথ ইজ সো বিউটিফুল। এই একটা প্যাটার্ন তৈরি করলো ম্যাথস কিভাবে, দেখো। এবার আমরা এ স্কোয়ারের ভ্যালুগুলো এখানে পুট করার চেষ্টা করি, ঠিক আছে। বি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি স্কোয়ার মানে সি প্লাস এ বি প্লাস সি প্লাস এ, সি স্কোয়ার মানে এ প্লাস বি সি প্লাস এ প্লাস বি। দেখো একটা মজাদার প্যাটার্ন তৈরি হলো, নিচে সব আমরা এ প্লাস বি প্লাস সি পেয়ে গেলাম। তাহলে যদি এটাকে এলসিএম করে দিই, দশাগু করে দিই, এ প্লাস বি প্লাস সি। মাঝে মাঝে আমি ইংলিশ টার্মগুলো ইচ্ছা করে বলছি যাতে তোমাদের অভ্যাস হয় এটা শোনার, তাহলে তোমাদের পরে কিন্তু অনেক অনেক হেল্প হবে। তোমরা এখন থেকে বাংলা টার্মের সাথে সাথে ইংলিশ টার্মগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি হলো, তাহলে উপরে কি পাবো, বি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি। তাহলে উপরে 2 টাইমস এ প্লাস বি প্লাস সি, নিচে একবার এ প্লাস বি প্লাস সি। তাহলে ক্যান্সেল আউট হলো, থাকলো 2। এই 2টাই তো চেয়েছিলাম আমরা, 2টাই তো চেয়েছিলাম, তাই না? তাহলে এটাই তো ডান পক্ষ, এটাই তো আমাদের ডান পক্ষ, প্রমাণিত। তো এটা একই রকম, কিন্তু এখানে আমরা কনস্ট্যান্ট ধরতে হলো না, কারণ এরা নিজেরাই একটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। কিন্তু এখানে আমাদের যে ট্রিকটা অ্যাপ্লাই করতে হলো, যেহেতু এ স্কোয়ারের টার্ম আমরা পাচ্ছিলাম, আর যেটা প্রমাণ করতে হবে সেখানে এ স্কোয়ার ছিল না, আমরা এ স্কোয়ারটা আনলাম, এ দিয়ে গুণ করে বি দিয়ে গুণ করে বি স্কোয়ার আনলাম, এন্ড সো অন। তার একবার একটু রিভিউ করে দেখো, মনে হয় না খুব একটা তোমাদের অসুবিধা হবে এটা দেখ। তাহলে এতক্ষণ আমরা মোটামুটি সমানুপাত, অনুপাতের পরে সমানুপাত, ক্রমিক সমানুপাতি, মধ্য সমানুপাতি এবং এদের উপর বিভিন্ন প্রবলেম কি, মানে একটা কনস্ট্যান্ট ধরে কিভাবে কিছু প্রবলেম সলভ করবো, ওটা আরেকটা টাইপ, সেটা দেখলাম। এবার একটা অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। ধরো এরকম দিয়ে দিয়েছে যে এর একটা অনুপাত, এই অনুপাত আর এই 3টে অনুপাতগুলো আছে, তাহলে এদের মিক্সড, এদের 3জনকে যদি মিশিয়ে দেওয়া হয় একটা নতুন অনুপাত তৈরি হয়। প্রত্যেকটার প্রথম টার্মগুলোর গুণফল আর প্রত্যেকটার সেকেন্ড টার্মগুলোর গুণফল কিন্তু এই অনুপাতটা যেটা তৈরি করে। এখানে দেখতে পাচ্ছ এ পি এক্স প্রথম 3টে টার্ম, আর পরের যে 3টে টার্ম আছে অর্থাৎ বি কিউ ওয়াই, এরা পরের টার্মটা, এদের গুণফল এই প্রথম 3টে আর পরের গুলোর গুণফল এটা একটা অনুপাতে থাকবে, ঠিক আছে। এটা একটা মিক্সড অনুপাত বললে এরকম করে আমাদের বার করতে হবে। যেমন ধরো এখানে বলে দিয়েছে যে একটা প্রবলেম দিয়েছে 2:3 4:5 x:2, এটা বলেছে একটা অনুপাতে আছে, এটা একটা অনুপাতে আছে, মিশ্র অনুপাতে আছে। তাহলে এক্স এবং এই মিশ্র অনুপাতটা যদি থাকে, তাহলে আমরা জানি কি মিশ্র অনুপাত কি হয়, এই ফর্মুলা অনুযায়ী 2 × 4 × x is proportionate হবে 3 × 5 × 2, তাহলে 8x is to 30। প্রশ্নানুসারে দেখো, এখানে প্রশ্নানুসারে এই জিনিসটা বলে দিয়েছে 4/5। প্রশ্নানুসারে 8x/30 is equal to 4/5। তাহলে এক্ষেত্রে যদি ক্যালকুলেট করো তাহলে 5 6, তাহলে x এর মান কত আসছে বুঝতেই পারছো। এখান থেকে 5 দিয়ে যদি এখানে দেখো 6, 4 দিয়ে হলে 2, তাহলে x এর মান হচ্ছে 3। ক্যালকুলেশন করলে বুঝতে পারবো। তাহলে x এর মান 3, এটা কিন্তু জানতে চেয়েছে x এর মান কত হবে। হ্যাঁ, তাহলে মিশ্র সমানুপাতের ধারণাটা কি একটু খেয়াল রাখবে। এরকম কয়েকটা 3টে বা 4টে অনুপাত দিয়ে দিল, এদের মিশ্র অনুপাতগুলোর প্রথম পদগুলোর গুণফল প্রপোর্শন টু পরের পদগুলোর গুণফল। এই একটা ছোট্ট কনসেপ্ট, এর উপর একটা অবজেক্টিভ আসার চান্স থাকে। খুব পপুলার না, কিন্তু আসতে পারে। আমরা যদি সবই করছি, এটা আমরা আর ছাড়লাম না। আরেকটা কনসেপ্ট আমাদের বলে রাখি, এটা অনেক জায়গাতে কাজে আসতে পারে আমরা যখন প্রবলেমগুলো করি। এই যে আমরা যখন এবিসিডি কে আমরা বলেছি যখন ক্রমিক সমানুপাতি, তখন দেখো এই কয়েকটা ফর্মুলা আছে। অর্থাৎ তুমি এরকম এ আর সি কে এইটা যদি থাকে, তোমরা জানোই এগুলো তো জায়গা বদল করতে পারে। সি আর নিজের নিজের জায়গা বদল করলো, এটাকে বলে একান্তর প্রক্রিয়া। এবং এদেরকে তুমি উল্টো লেখো তাহলেও রাশিগুলো কিন্তু চেঞ্জ হয় না, রিভার্স, বিপরীত প্রক্রিয়ায়। দুদিকেই যদি 1 + 1 অ্যাড করো তাহলে এটা পেয়ে যাবে, তাহলে যোগ প্রক্রিয়া। এর পাশে যদি 1 বাদ দাও, যেটাকে আমরা বলি ভাগ প্রক্রিয়া, যেটা কমিয়ে দিলাম, তাহলে এই পদটা পেয়ে যাবে। আবার এদের দুজনকে যদি ডিভাইড করে দাও, তাহলে এই টার্মটা পেয়ে যাবে, যেটাকে বলা হয় যোগ ভাগ প্রক্রিয়া। এটা জাস্ট একটা অনুসিদ্ধান্ত মতো। এই জিনিসগুলো তোমরা হয়তো আগেও দেখে থাকবে, কিন্তু এইটা একটা এরকম অনুপাত থাকলে সেটাকে নিয়ে বিভিন্ন রকমের ফার্দার এক্সপ্রেশন কিন্তু আমরা বানাতে পারি। এবং একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের এইখানে একটু জেনে রাখতেই হবে, সেটা হচ্ছে এই কনসেপ্টটা। ধরো এরকম অনুপাত দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু প্রত্যেকটা একটা সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমরা উপরের লবগুলোকে যদি যোগ করি, বাই হরগুলোকে দিয়ে ভাগ করি যোগ করে, অর্থাৎ a + c + c
বি প্লাস ডি প্লাস ই এফ হয়। তাই অনেক সময় দেখবে এরকম প্রবলেম থাকে, এরকম একটা দিয়ে বলবে প্রমাণ করো যে প্রতিটা অনুপাতের মান। কোশ্চেনের টার্মিনোলজিটা দেখেই বুঝতে পারবে যে তাহলে এখন এই অনুপাতগুলোকে তাহলে যোগ করবো, লবগুলোকে বাই হরগুলোকে দিয়ে ভাগ করব, তাহলে এরকম একটা কনসেপ্ট আমরা পাবো। তাহলে এইটা আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখি এর উপর একটা প্রবলেম আমরা সলভ করতে পারি কিনা। আচ্ছা দেখো, এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে, তিনটে অনুপাত দেওয়া আছে আর একটা কন্ডিশন এখানে দিয়ে দিয়েছে, আর বলেছে দেখাতে হবে যে প্রত্যেকটা অনুপাতের মান এটা। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই সংযোজন প্রক্রিয়ার সাহায্যে আমরা চেষ্টা করি এদেরকে যোগ করতে। তাহলে প্রদত্ত কি আছে, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি is equal to y by ya plus zb plus xc plus equals to zy za plus xb plus yc. সুতরাং সংযোজন প্রক্রিয়া যেটা আমরা দেখলাম না, সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই প্রতিটি অনুপাত ইকুয়াল টু দিয়ে আমরা এদেরকে এবার যোগ করে দিই সব করা টার্মকে। তাহলে কি পাবো আমরা দেখি একটু। উপরে কি কি আসছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, উপরে তো এটা আসছে, তাই তো। সংযোজন প্রক্রিয়ার দ্বারা কি পাচ্ছি, প্রত্যেকটা অনুপাত দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বড় করে দিলাম দেখতে সুবিধা হবে আমাদের। এবার এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, একটু বড় করে আমরা প্রত্যেকটা টার্মকে যোগ করছি, প্লাস ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। এবার মূল ব্যাপারটা হচ্ছে সরল করা। নিচটায় দেখো এক্স এ আছে, আমরা একই টার্মগুলোকে একই জায়গায় নিয়ে যাব, হ্যাঁ, এক্স এ ওয়াই এ জেড এ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাবো, এক্স এ কে এক জায়গায় নিয়ে আসলাম, ওয়াই এ কে এক জায়গায় নিয়ে আসলাম, জেড এ কে এক জায়গায় নিয়ে আসলাম। তেমনি ভাবে ওয়াই এর দেখো এরকম টার্ম আছে, ওয়াই এ ওয়াই বি ওয়াই সি আছে, তেমনি একই ভাবে জেড আই জেড বি জেড সি আছে, আর উপরে তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে। এবার উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানেও দেখো যদি আমরা কমন নিই প্রত্যেকটার থেকে, কমন যদি না তাহলে উপরে কি হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে হলো এ প্লাস বি প্লাস সি। এই ফ্যাক্টরটা করলাম এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে দেখো, এখানে এই যে এখানে ক্লিয়ারলি এ প্লাস বি প্লাস সি ছিল, এ প্লাস বি প্রত্যেকটা কমন নিলাম আর এটা পেলাম। তাহলে ইকুয়ালস টু আমরা এখানে কি পাবো, ফাইনালি এখানে আমার যে পথটা পেলাম 1/a প্লাস বি প্লাস সি। তাহলে এখানে এটাই প্রমাণ করতে বলেছে যে দেখাও যে প্রত্যেকটা অনুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি, সেটাই আমরা এখানে আনলাম কিন্তু, তাই না। তাহলে এটা আমরা প্রমাণিত করতে পারলাম। তো এইটা একটা স্পেশাল টাইপ যেখানে বলবে যে দেখাও যে প্রত্যেকটা অনুপাতের মান। আচ্ছা এখানে আমাদের এইটা একটু লিখতে হবে, যেহেতু এখানে আমরা ক্যান্সেল করতে পারলাম কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 প্রদত্ত। ক্যান্সেল করতে পারবো না যদি জিরো হয় তাহলে নট ইকুয়াল টু 0, তাই ক্যান্সেল করতে পারলাম আমরা এখান থেকে, এবং এটা এ প্লাস বি প্লাস সি আমরা প্রমাণ করলাম। তো এটাও কিন্তু একটা স্পেশাল টাইপ। তো এইগুলো আমরা করাচ্ছি কারণ এই টাইপগুলো কিন্তু তোমাকে হেল্প করবে। ওকে, এবার ফাইনালি চলে এসেছি আমরা সেই টেস্ট টাইমে। এইগুলোই মোটামুটি ভ্যারিয়েশন যেগুলোর উপরে কোয়েশ্চেন আসতে পারে। 5টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, তোমরা ওদের কাছে রিকোয়েস্ট একটু ভিডিওটা পজ করে একটু দেখে নাও আগে কি কি টাইপের প্রবলেম তোমরা করেছো, আগে যেগুলো করানো হয়েছে এই ভিডিওতে সেগুলো ভালো করে পারছো কিনা সেটাও একটু দেখে নাও। আর এই 5টা প্রবলেম কিন্তু তোমাদের করতে হবে, এবং পারলে কমেন্টে তোমরা জানাও এগুলো পারছো কিনা তোমরা, আর এই প্রুফগুলো তোমরা করতে পেরেছো কিনা। এগুলো মেনলি সব প্রুফ বেসড হয়, তো সেটা তোমরা সমাধানগুলো করতে পেরেছো কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটাও তোমরা জানো। আর এই নোটটা কিন্তু বানাতে হবে, নোট করে ছোট্ট একটা ক্রিস্প ভার্সনে ক্রমিক অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে নোটস কি কি কোয়েশ্চেন্স করলে তোমাদের পাঠ্য বই থেকে টেস্ট পেপার থেকে আরো কিছু প্রবলেম সলভ করো। 1-2 দিন দিলে এই চ্যাপ্টারটার থেকে কিন্তু যে 3 মার্কস বা এটার মধ্যে অবজেক্টিভও আসে সেটা ধরলে প্রায় 4 মার্কস কিন্তু তোমাকে স্কোর করা খুব ইজি হয়ে যাবে। আর এটা দিয়ে ভবিষ্যতের অনেক অ্যাপ্লিকেশন দেখবে, প্লাস চাকরির পরীক্ষাতেও এর অনেক প্রয়োগ আছে। তাই খুব ভালো করে এটা প্র্যাকটিস করো। কিছু প্রবলেম হলে জানিও, খাতা পেন নিয়ে করতে থাকো, কষতে থাকো। আর ডেফিনেটলি নেক্সট ভিডিওতে তো দেখা হচ্ছেই খাতা পেন নিয়ে। আর ভালো থেকো, অঙ্ককে ভালোবেসো, নিজেকে ভালোবেসো। দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ভিডিও।